অরূপের পোস্টিংটা যখন এলো তখন ওর বন্ধুরা ঠাট্টা করে বলেছিল, কিরে, তোকে কি ব্রিটিশ আমলে পাঠিয়ে দিল নাকি? কথাটা একেবারে মিথ্যে নয়। নিশিগঞ্জ স্টেশনটার নাম শুনলেই মনে হয় যেন সময় সেখানে থমকে গেছে। শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে দিগন্ত বিস্তৃত ধানক্ষেত আর একটা মরা নদীর পাশে এই স্টেশনটা যেন সভ্যতার শেষ বিন্দু। ট্রেন থেকে নামার পর অরূপের প্রথম অনুভূতি ছিল একাকিত্ব। প্ল্যাটফর্মে সে ছাড়া আর মাত্র জনা 5 লোক। একটা মাত্র চায়ের দোকান, যার মালিক বিরক্ত মুখে মাছি তাড়াচ্ছে। স্টেশন মাস্টার মশাই প্রদীপবাবু, যার জায়গায় অরূপ এসেছে, তিনি একজন বয়স্ক ক্লান্ত মানুষ। চাবি বুঝিয়ে দেওয়ার সময় তিনি অরূপের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলেছিলেন, একা থাকতে ভয় করবে না তো ছোকরা? অরূপ হেসে উড়িয়ে দিয়েছিল, আরে না না, আমি এসবে ভয় পাই না। প্রদীপবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভালো। কোয়ার্টারটা প্ল্যাটফর্মের একেবারে শেষ মাথায়, পুরনো তবে থাকার মতো, একা মানুষের চলে যাবে। কোয়ার্টারটা সত্যিই পুরনো, ব্রিটিশ আমলে তৈরি, লাল ইটের দেয়াল, জায়গায় জায়গায় শ্যাওলায় ঢাকা। ভেতরে ঢুকতেই একটা জাথা স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে ধাক্কা মারল। আসবাবপত্র বলতে একটা ভাঙাচোরা খাট, একটা টেবিল আর একটা আলমারি, চারিদিকে ধুলোর আস্তরণ। তবে সবচেয়ে অদ্ভুত জিনিসটা ছিল টেবিলের ওপর রাখা একটা পিতলের ঘণ্টা। পুরনো দিনের স্টেশন মাস্টাররা যেমনটা ব্যবহার করতেন ঠিক তেমন। বাকি সব কিছুর ওপর ধুলোর সাম্রাজ্য থাকলেও ঘণ্টাটা আশ্চর্য রকমের পরিষ্কার, যেন কেউ রোজ ওটা ব্যবহার করে। প্রথম রাতটা কাটলেও মোটামুটি শান্তিতে। শুধু মাঝরাতে একবার মনে হল পাশের ঘরে কেউ যেন খুব ধীর পায়ে হেঁটে বেড়াচ্ছে। অরূপ ভাবল হয়তো ইঁদুর বা অন্য কোনো প্রাণী হবে। সমস্যা শুরু হলো দ্বিতীয় দিন থেকে। রাত তখন প্রায় 2টো। বাইরে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ অরূপের ঘুম ভেঙে গেল একটা মিষ্টি কিন্তু স্পষ্ট ঘণ্টার শব্দে। ঢং ঢং ঢং, ঠিক 3 বার। শব্দটা এত কাছে থেকে আসছিল যেন তারই ঘরের ভেতর থেকে। অরূপ থরমড়িয়ে উঠে বসল, সারা শরীর কাঁটা দিয়ে উঠল। সে টেবিলের দিকে তাকাল। আবছা অন্ধকারে পিতলের ঘণ্টাটা আগের জায়গাতেই স্থির হয়ে আছে। তাহলে শব্দটা এলো কোথা থেকে? অরূপ নিজকে বোঝাল, হয়তো ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছে। কিন্তু তার বুকের ভেতরের ধুকপুকুলুতা কিছুতেই কমছিল না। পরের দিন সকালে সে চায়ের দোকানে গেল। দোকানদার করিম চাচাকে সে রাতের ঘণ্টার ব্যাপারে জিজ্ঞেস করল। করিম চাচা তার দিকে কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে বললেন, বাবু, ওটা কিছু না, পুরনো বাড়ি, ওরকম আজে বাজে শব্দ হয়, কান দেবেন না। কিন্তু তার চোখের ভয়টা অরূপের নজর এড়ায়নি। এরপর থেকে প্রায় প্রতি রাতেই ঠিক রাত 2টোর সময় ওই ঘণ্টার শব্দটা বাজতে লাগল, কখনো 3 বার, কখনো 5 বার। অরূপের রাতের ঘুম হারাম হয়ে গেল। সে দিনের বেলাতেও একটা অদ্ভুত অস্থিরতায় ভুগতে শুরু করল। তার সারাক্ষণ মনে হতো কেউ যেন তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, কেউ যেন তার দিকে তাকিয়ে আছে ঘরের কোণ থেকে। সে দিনের বেলায় ঘণ্টাটাকে আলমারির ভেতর কাপড় দিয়ে জড়িয়ে রেখে দিত। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রতি রাতে শব্দটা ঠিকই হতো এবং সকালে উঠে সে দেখত ঘণ্টাটা টেবিলের ওপরেই রাখা আছে। অরূপের মানসিক অবস্থা খারাপ হতে শুরু করল। সে বুঝতে পারছিল এখানে স্বাভাবিক কিছু ঘটছে না। একদিন সে প্রদীপবাবুকে ফোন করল। সব শুনে প্রদীপবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ভারী গলায় বললেন, আমি তোমাকে ভয় পাওয়াতে চাইনি অরূপ, কিন্তু যখন জিজ্ঞেস করছ তখন শোনো। প্রদীপবাবু যা বললেন তা শোনার জন্য অরূপ প্রস্তুত ছিল না। প্রায় 40 বছর আগে এই নিশিগল স্টেশনের স্টেশন মাস্টার ছিলেন হরিপদ সাহা নামে এক ভদ্রলোক। অসম্ভব সৎ আর কর্তব্যপরায়ণ মানুষ ছিলেন তিনি। তার কাছে ডিউটি ছিল ভগবানের মতো। তার ওই পিতলের ঘণ্টাটা তার খুব প্রিয়। তিনি নিজেই ওটা রোজ পরিষ্কার করতেন। সেদিন ছিল এক ভয়ঙ্কর দুর্যোগের রাত, মুষলধারে বৃষ্টি আর ঝড়। সিগন্যালিং ব্যবস্থা খারাপ হয়ে গিয়েছিল। রাত 2টো নাগাদ কলকাতা থেকে আসা ডাউন তুফান এক্সপ্রেসের যাওয়ার কথা। কিন্তু হরিপদবাবু খবর পেলেন যে একটু দূরের একটা ব্রিজ বৃষ্টির জলে বিপজ্জনকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আপৎকালীন ব্যবস্থা হিসেবে তুফান এক্সপ্রেসকে নিশিগঞ্জেই থাওয়ানোর সিদ্ধান্ত নিলেন। কিন্তু সিগন্যাল কাজ করছিল না। হরিপদবাবু তখন নিজের জীবন বাজি রেখেছিলেন। তিনি তার প্রিয় পিতলের ঘণ্টা আর একটা লণ্ঠন হাতে নিয়ে ঝড়ের মধ্যেই লাইন ধরে দৌড়াতে শুরু করলেন ট্রেনটাকে থামানোর জন্য। ঘন অন্ধকার আর বৃষ্টির মধ্যে ট্রেনের ড্রাইভার তাকে দেখতে পায়নি।
ট্রেনের তীব্র আলো যখন তার মুখের ওপর এসে পড়ল তখন অনেক দেরি হয়ে গেছে। তার খণ্ডবিখণ্ড দেহটা পাওয়া গিয়েছিল লাইনের ওপর, কিন্তু তার হাতের ঘণ্টাটা কোথাও খুঁজে পাওয়া যায়নি। লোকে বলে হরিপদবাবুর আত্মা আজও মুক্তি পায়নি, তিনি আজও তার ডিউটি করে চলেছেন। প্রতি রাতে ঠিক 2টো নাগাদ যখন তুফান এক্সপ্রেসের আসার সময় হয়, তিনি তার অদৃশ্য ঘণ্টা বাজিয়ে ট্রেনটাকে থামানোর চেষ্টা করেন। গল্পটা শোনার পর অরূপের রক্ত জল হয়ে গেল। তার আর এক মুহূর্ত ওই কোয়ার্টারে থাকার সাহস হল না। সে ঠিক করল পরের দিন সকালেই সে চাকরি ছেড়ে দেবে, কিন্তু নিয়তির খেলা ছিল অন্য রকম। সেই রাতটা ছিল হরিপদবাবুর মৃত্যুর দিন। আকাশে ঘন কালো মেঘ জমতে শুরু করল দুপুর থেকেই। বিকেল গড়াতে না গড়াতেই শুরু হল সেই 40 বছর আগের মতো ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। বিদ্যুৎ চলে গেল, গোটা স্টেশন চত্বর ডুবে গেল মিশমিশে কালো অন্ধকারে। অরূপ তার কোয়ার্টারের দরজা জানালা সব বন্ধ করে খাটের ওপর জড়সড় হয়ে বসে রইল। তার কানে বাজছে প্রদীপবাবুর কথাগুলো। রাত বাড়ার সাথে সাথে ঝড়ের তাণ্ডবও বাড়তে লাগল। জানালার কাঁচের ওপর বৃষ্টির ফোঁটাগুলো যেন হাতুড়ির মতো আঘাত করছে। ঠিক রাত 2টো বাজার কয়েক মিনিট আগে অরূপ শুনতে পেল সেই শব্দ, ঢং 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 ঢং। এবার আর 3বার নয়, ঘণ্টাটা বেজেই চলেছে উন্মাদের মতো মরিয়া হয়ে। আর শব্দটা ঘরের ভেতর থেকে আসছে না, আসছে বাইরে থেকে, রেল লাইনের দিক থেকে। অরূপের সমস্ত শরীর ভয়ে অসাড় হয়ে গেল, কিন্তু একটা তীব্র কৌতূহল তাকে ঠেলে নিয়ে গেল জানালার দিকে। সে কাঁপা কাঁপা হাতে জানালার পাল্লাটা সামান্য ফাঁক করল। বাইরে যা দেখল তাতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল। লাইনের ওপর ঝড়ের মধ্যে একটা আবছা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার এক হাতে একটা পুরনো দিনের লণ্ঠন, যার টিমটিমে আলোয় তার অবয়বটা অস্পষ্টভাবে দেখা যাচ্ছে, আর অন্য হাতে একটা পিতলের ঘণ্টা, যেটা সে উন্মাদের মতো বাজিয়ে চলেছে। লোকটার পরনে পুরনো দিনের স্টেশন মাস্টারের পোশাক। তার মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু তার আরতিটা যেন বাতাস চিরে অরূপের কানে এসে লাগছে। হঠাৎ করেই অরূপের কানে একটা তীব্র হুইসেলের শব্দ এলো। সে দূরে তাকাল। ঘন অন্ধকারের বুক চিরে এগিয়ে আসছে একটা ট্রেনের হেডলাইট, একটা পুরনো মডেলের স্টিম ইঞ্জিন, যার চিমনি দিয়ে কালো ধোঁয়া বেরোচ্ছে। ফ্যান্টম ট্রেন, তুফান এক্সপ্রেস। অরূপ দেখল ছায়ামূর্তিটা আরও মরিয়া হয়ে ঘণ্টা বাজাচ্ছে আর চিৎকার করছে, থামাও, সামনে বিপদ, ট্রেন থামাও। তার কণ্ঠস্বরটা যেন কোনো গভীর পাতাল থেকে উঠে আসছে, lleno de dolor y desesperación। ট্রেনটা প্রগল গতিতে এগিয়ে আসছে, তার ঘর ঘর শব্দে মাটি কাঁপছে। অরূপের মনে হল এবার বুঝি মূর্তিটার সাথে সাথে তার কোয়ার্টারটাও গুড়িয়ে যাবে। সে ভয়ে চোখ বন্ধ করে ফেলল আর তার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠল। পর মুহূর্তেই সব থেমে গেল। ট্রেনের শব্দ, ঘণ্টার আওয়াজ, ছায়ামূর্তির আর্তনাদ সব এক মুহূর্তে মিলিয়ে গেল। বাইরে শুধু ঝড়ের শব্দ। অরূপ কতক্ষণ ওইভাবে ছিল জানে না। যখন জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গেছে, ঝড় থেমে গেছে, ভোরের আলোয় চারিদিক ধুয়ে যাচ্ছে। সে টলতে টলতে দরজা খুলে বাইরে এলো। রেল লাইন একেবারে ফাঁকা, সেখানে কিচ্ছু নেই। সে তার ঘরের টেবিলের দিকে তাকাল। পিতলের ঘণ্টাটা সেখানে নেই। অরূপ আর এক মুহূর্ত দাঁড়াল না। সে তার ব্যাগপত্র গুছিয়ে প্রথম ট্রেনেই নিশিগঞ্জ ছেড়ে চলে গেল। যাওয়ার আগে সে শুধু করিম চাচাকে বলেছিল ঘণ্টাটা তার মালিকের কাছে ফিরে গেছে। এরপর থেকে নিশিগঞ্জ স্টেশনের ওই কোয়ার্টারটা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আজও ঝড়ের রাতে যখন গভীর রাত হয়, তখন নাকি দূর থেকে শোনা যায় একটা পিতলের ঘণ্টার মরিয়া আওয়াজ আর একটা অশরীরী কণ্ঠের আকুতি, ট্রেন থামাও। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।